আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরিন নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন ইমরান হাসান, এমডি ও সিইও, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা যেই আলোচনাটা করছিলাম যে দীর্ঘদিন পরে কিন্তু আমরা একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার দেখতে পাচ্ছি, এবং আমরা যেই মার্কেটটা নিয়ে এতদিন কাঙ্ক্ষিত একটা মার্কেট আমরা চাচ্ছিলাম, সেই মার্কেটটার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে মার্কেট আবার খারাপ হবে না তো। এই যে আশঙ্কা, এইটা নিয়ে যদি বলতেন, কিংবা বর্তমান পুঁজিবাজার নিয়ে মিজান ভাই আপনার কাছে আমি আসতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আশঙ্কার কিছু নেই। আমি বলবো যে এই আশঙ্কাটা অমূলক। মার্কেটের এই পরিবর্তনটা এটা খুব আশান্বিত ছিল। এটা গত 6 বছর মার্কেটটা ডিপ্রেস ছিল এবং একটা অব্যাহত দরপতনের ফেজ আমরা অতিক্রম করে বর্তমান এই পর্যায়ে এসেছি। এর পিছনে অনেকগুলো সামষ্টিক অর্থনৈতিক ফ্যাক্টর জড়িত আছে। আপনি যদি আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির কথা ভাবেন, আমরা 2006 সালে আমাদের পার ক্যাপিটা জিডিপি ছিল $546, সেটা এখন $1490 কাছাকাছি। আমাদের যদি আপনি ব্রড মনিটারি এগ্রিগেট এইটার এক্সপ্যানশন দেখেন, যেটা ছিল 30% অফ জিডিপি 2001 সালে, সেটা এখন 60% অফ জিডিপি। এর সাথে আরও অনেকগুলো ইন্ডিকেটর আছে। এক্সপোর্ট জিডিপি রেশিও, আমাদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও, আমাদের সঞ্চয় জিডিপি রেশিও, আমাদের রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এগুলো হলো আমাদের সামষ্টিক অর্থনীতির সক্ষমতায় নির্দেশ করে। সেই সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের গত 2011 থেকে 2016 সাল পর্যন্ত যে পারফরমেন্স, এটা একেবারেই একটা ইনকনসিস্টেন্ট ছিল। সো দেয়ার ওয়াজ এ নিড ফর মোর ডাইনামিক ক্যাপিটাল মার্কেট, এবং সেইটাই এখন আমরা দেখতে পাচ্ছি। 2017 সালের শুরু থেকে এখানে একটা বড় ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এটার কারণ হলো 2015 এবং 16 সালে আমাদের মানি মার্কেটে একটা তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকে উৎসাহিত করার জন্য সম্প্রসারণশীল মুদ্রানীতি পার্সু করেছে এবং সুদের হার সিগনিফিক্যান্টলি এটা কমিয়ে এনেছে। 15% থেকে এটা এখন 9%-এ নেমে এসেছে। এই যে ওয়েটেড অ্যাভারেজ লেন্ডিং রেটের একটা সাস্টেইনড যে পতন হয়েছে, এতে করে প্রাইভেট সেক্টরে ব্যাপক ঋণের চাহিদা সৃষ্টি হয়েছে। ইন দ্য সেম টাইম হাউসহোল্ড লেভেলে যারা সেভিংস করতে চায়, যারা বিনিয়োগ করতে চায়, তাদের বিনিয়োগ তাদের যে পোর্টফোলিও যেটা আছে, সেই পোর্টফোলিওতে রিব্যালেন্সিং হচ্ছে। 2011 থেকে 2015 সাল পর্যন্ত হাউসহোল্ড লেভেলে আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিস লাইক ফিক্সড ডিপোজিটস, এইটার প্রতি অনেক বেশি আগ্রহ লক্ষ্য করেছি। কিন্তু ডিপোজিটের উপর যেহেতু এখন সুদের হার 5%-এ নেমে এসেছে, হাউসহোল্ড লেভেলে এখন তারা ওই ফিক্সড ডিপোজিট আর করতে চায় না। তারা এখন আরও মোর রিটার্ন গিভিং সিকিউরিটিস বা অ্যাসেটসের দিকে ধাবিত হবে। এবং মার্কেটে যে নতুন তারল্যের প্রবাহ যেটা হয়েছে 2017 সালের শুরু থেকে, এটার পিছনে কিন্তু এই সুদের হারের পতন একটা ইম্পর্ট্যান্ট ভেরিয়েবল হিসাবে ভূমিকা পালন করেছে। আমি একটু ইমরান হাসান ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। মিজান ভাই যেগুলো বলছিলেন যে সমস্ত ইন্ডিকেটরগুলো কিন্তু পজিটিভ, প্লাস সুদের হার অনেক কম কমে এসেছে। তার সাথে সাথে হয়েছে কি, 2010-এ আমরা যেই মার্কেটটা দেখেছি তখন কিন্তু 3000 কোটি টাকা ট্রেড হতো। সেই মার্কেটের থেকে 2017-র মার্কেটে অনেক বেশি রিফর্মড, এটা অনেক বেশি নতুন নতুন পলিসিগত চেঞ্জ হয়েছে, নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন সংযোজিত হয়েছে, অনেক বেশি ডেপথ বেড়েছে। কিন্তু সেই তুলনায় আমরা যদি রেগুলার টার্নওভার দেখি, এটা এখনও 1000 কোটি টাকার আশেপাশে নড়াচড়া করছে। আপনি এটা কি মনে করেন যে এই যে টার্নওভার, এটা
অবশ্যই যতগুলো শেয়ার এসছে প্রায় অ্যারাউন্ড 90 নতুন শেয়ার এসছে, আমি মনে করি টার্নওভার অনেক বাড়া উচিত ছিল। আপনি যদি কিছু বলতেন। আমার যেটা মনে হয় এটা একটা জাস্টিফাইড পয়েন্ট যে তখন মার্কেট এখনের থেকে ডেপথ অনেক কম ছিল, বাট তারপরও টার্নওভার ছিল 3000 করোড়, যদিও সেটা শুধু একদিনের জন্য টাচ করেছিল, সময়ের জন্য। ইনফ্যাক্ট শুধু 5 ডিসেম্বর 2010 ওই দিনটাতে টার্নওভার ছিল 3000 কোটির উপরে, বাট ইন জেনারেল তখন আমরা দেখেছি 2000 করোড় আশেপাশে আর কি অ্যারাউন্ড একটা টার্নওভার ছিল। সেই হিসেবে টার্নওভারটা এখন হাফের মতো আছে, যেখানে মার্কেটের ডেপথ এখন আগে থেকে অনেক বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি। এটা আমার যে বিষয়টা মনে হয় যে ইভেন্চুয়ালি মার্কেট টার্নওভার বাড়বে, কিন্তু সময় নেবে, এটা স্টেপ বাই স্টেপ রেজ করবে। কারণ প্রথমত আমরা গত বছর শুরু থেকেই অর্থাৎ 2016-এর শুরু থেকেই আমরা দেখেছি যে ইন্টারেস্ট রেটটা, যেটা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ রেট মিজান ভাই বললেন, এফডিআর রেটটা ফল করা শুরু করেছিল এবং বেশ ড্রাস্টিক্যালি ফল করছিল এবং স্টেডি একটা সাস্টেনেবল একটা ফল ছিল, ডাউন ট্রেন্ড ছিল। তখন থেকেই মার্কেটে ইনভেস্টরদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট ভালো করবে, কিন্তু তারপরও মার্কেটে সেই রিয়াকশনটা আসতে কিন্তু সময় লেগেছে। মে মাস থেকে আমরা দেখেছি যে মার্কেটের র্যালিটা আস্তে আস্তে করে শুরু হয়, খুবই স্লো, মে থেকে নভেম্বর পর্যন্ত বেশ স্লো ছিল। তো এই যে কেন স্লো ছিল, তারপরও রেট ফল করে যাচ্ছে, তারপর অনেক সারপ্লাস ফান্ড সিস্টেমে, এরপরও কেন মার্কেট বাড়ছে না, এরকম একটা কোশ্চেন শেষ হয় কিন্তু সবার মধ্যে ছিল। তো আমার যেটা মনে হয় যে মার্কেটে কনফিডেন্সটা বিল্ড আপ করতে একটু সময় নেয়। তো তখন যে ইস্যুটা ছিল, কনফিডেন্স ইস্যুটাই বড় ছিল, যে 6 বছরের একটা খারাপ মার্কেট সবাই দেখেছে, তো ইনভেস্টররা তাদের মধ্যে কনফিডেন্সটা কাজ করছিল না যে মার্কেট ভালো হবে। সব কিছু পজিটিভ দেখার পরও একটা সময় নিচ্ছিল তারা, যে আমি আস্তে আস্তে বুঝে শুনে বিনিয়োগ করি। তো ফার্স্ট মুভার যারা চলে আসে মার্কেটে, কিছু লোক থাকে যারা একটু রিস্ক টেকার বা তাদের ভীষণটা আর একটু লঙ্গার হরাইজনে থাকে, তারা ফার্স্টে ইনভেস্ট করেছে, করার পরে মার্কেটের র্যালিটা আস্তে আস্তে করে যখন মার্কেটে একটা ডাইনামিক মুভমেন্ট এসেছে এবং র্যালি করা শুরু করেছে, এরপর কিন্তু সেকেন্ড গ্রুপটা মার্কেট আসছে, যেটা আমরা নভেম্বর থেকে দেখতে পেয়েছি। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইন্ডেক্সের র্যালিটা বেশ শার্প ছিল। তো টার্নওভারটাও একই সাথে দেখা গিয়েছে যে সেই সময়টাতে প্রথম দিকে 500 কোটি টাকাও যখন হতো, তখনই আমরা যারা মার্কেটের ওরিয়েন্টেড যারা আছি, আমরা মনে করতাম বেশ ভালো টার্নওভার, যেখানে 250-300 কোটি থেকে 500 কোটি হচ্ছে। 300 কোটি ছিল অনেক বছর একটা অনেক বছর ধরে 300 কোটি পার করেছে স্টক মার্কেট। হ্যাঁ মিজান ভাই, আমি এই একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি যে টার্নওভারটা কম, তার মানে কি আপনি মনে করছেন যে আমাদের রেগুলার টার্নওভারের প্রায় 70% হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের? আপনি কি মনে করছেন যে তাদের পার্টিসিপেশন কম? কারণ রিসেন্টলি একটা ওই যে মার্ক টু মার্কেট যেই ব্যাপারটা আছে এক্সপোজার নিয়ে, এটার জন্য কি আপনি বলবেন যে ইনস্টিটিউশনগুলো ওইভাবে ইনভেস্ট করতে পারছে না? এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন। না, আমি ওইটা একটা অ্যাকাউন্টিং রুলস, IAS 39 ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রিকোয়ার করে যে তারা যেন মার্কেটেবল সিকিউরিটিজকে মার্ক টু মার্কেট প্রাইসিং করে। এটা একটা মানে ইউনিভার্সাল অ্যাকাউন্টিং রুলস। কিন্তু ওইটাও তো আছে যে কস্ট প্রাইসের উপর হিসাব, এটাও কিন্তু অনেক দেশে আছে। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টসের ভ্যালুয়েশন এখন আর কস্ট প্রাইসে করা নিয়ম সিদ্ধ নয়, এটা মানে ফেয়ার ভ্যালুতেই করতে হবে, এবং মার্কেটেবল সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু মার্কেট প্রাইস। আমি আপনার টার্নওভারের যে বিষয়টা আপনি তুলেছেন সেটার উপর আমি আসতে চাই। আমি মনে করি যে আপনি তুলনা করবেন গত 6 মাসের টার্নওভার প্রবৃদ্ধির সাথে। 2016 সালের অ্যাভারেজ টার্নওভার ছিল 400 থেকে 500 কোটি টাকা, যদি আমরা হিসাব করে দেখি। সেখানে অবমূল্যায়িত ছিল, ওই মার্কেটটা অবমূল্যায়িত ছিল, আন্ডারপ্রাইস ছিল, হিউজলি আন্ডারস্টেটেড ছিল। সেটা এখন 1000 থেকে 1200 কোটি টাকাতে এসেছে ইন 2-3 মান্থস। আমি মনে করি যাত্রাটা কিন্তু এখানে শেষ নয়, মার্কেটটা সাস্টেইন করবে। একটা ফোন এসছে, আমি ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমার নাম কবির আহমদ চৌধুরী, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা আপা, মার্কেট বাড়াতে গেলে তো আপনার ভূমিকা রাখে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং খাত। এখন এর আগে যে আপনার এশিয়ান টাইগার যিনি বললো, এখন মিউচুয়াল ফান্ডের কি করুন অবস্থা, এবং ওনারা কোথায় ইনভেস্ট করে সেটাও আমরা জানি না। এখন দেখা যায় যে এনএভিটাও ভালো, সবকিছু ভালো, আমরা কিনলাম, এখন দেখা গেল যে 50% টাকাও নাই। তো এইটা তো কেমনি মার্কেটে আপনার বাড়াবেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ব্যাংক মনে করেন কোম্পানি 50% লাভ করে এবং ক্লায়েন্ট। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। উনি যেটা বলছিলেন যে ব্যাংক বাড়লেই মার্কেট বাড়ে, এটা তো খুব স্বাভাবিক। ব্যাংকিং সেক্টর
পুরো মার্কেটের 30% প্রায় দখল করে আছে। এখানে কিন্তু খুব স্বাভাবিক ব্যাংকিং সেক্টর, আমাদের এখানে যেটা হয় যে সেক্টর ওয়াইজ যখন বাড়া শুরু করে, ব্যাংক যেহেতু অনেক বড় একটা সেক্টর, সো মার্কেটটাতে এটা ইফেক্ট ফেলে, প্রভাব ফেলে, আপনার টার্নওভারেও ফেলে, আবার ইসেতেও আপনার কি বলে ইন্ডেক্সেও পড়ে, পজিটিভ ইন্ডেক্স পড়ে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর উনি মিউচুয়াল ফান্ড নিয়ে বলছিলেন, দর্শককে আপনার কাছে ছিল, এটা আমরা পরে আসছি। দর্শককে আমি ধন্যবাদ দিই, উনি মিউচুয়াল ফান্ড নিয়ে যথার্থ প্রশ্নই করেছেন। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির গভর্নেন্স সিস্টেমকে এটা রিঅর্গানাইজ করতে হবে পুরোপুরিভাবে। এটা আমার বোধগম্য নয়, ওনারও বোধগম্য নয় যে একটা মিউচুয়াল ফান্ডের মার্কেট প্রাইস বেসড এনএভি যদি 14 টাকা হয়, সেইটা মার্কেটে 9 টাকায় ট্রেড হয় কিভাবে? এর মানে হলো যে ওই যে প্রাইসটার কথা সে বলছে এইটা সত্য নয়। আমরা মার্কেটকে যদি সেমাই এফিশিয়েন্ট মনে করি, মার্কেটকে যদি আমি স্মার্ট মনে করি, তাহলে মার্কেট যে প্রাইসিং করছে এইটাই গ্রহণযোগ্য প্রাইস। তাহলে এখানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জের আরও এনহান্সড রেগুলেশনের বড় সুযোগ আছে। তাদেরকে মিউচুয়াল ফান্ডের ডিসক্লোজার বাড়াতে হবে, আরও ফ্রিকুয়েন্ট করতে হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপারেন্ট অডিটিংয়ের আমি দাবি জানাই, যাতে করে মিউচুয়াল ফান্ড ম্যানেজারের উপর আরও নিয়ন্ত্রণ আরোপ করা যায়। আপনি কি আশঙ্কা করছেন যে মিউচুয়াল ফান্ডগুলো তাদের যেখানে যেখানে বিনিয়োগ করার কথা ছিল সেটা করেনি, এই জন্য এটার প্রতি আগ্রহ কমে গেছে, এই টাইপের কিছু? এইটা খুব অপ্রিয় হলেও সত্য কথা যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স দে ফেল্ড মিজারেবলি। কারণ 2010-এ যখন মার্কেট ক্র্যাশ করে, তখন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স মানে ইট ওয়ার্সেন্ট মোর দ্যান মেনি আদার ইকুইটিস। এটা হওয়ার কথা ছিল না। তাদেরকে কিন্তু আমরা প্রুডেন্সিয়াল ইনভেস্টমেন্টের তাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, এবং তারা ফেল করেছে। এবং এই ফেলিওরের সাথে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব জড়িত আছে। আমি নিয়ন্ত্রক সংস্থাগুলোকে বলবো যে তারা যেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে রিভাইটালাইজ করে, রিঅর্গানাইজ করে, এবং এটা যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে এটা যেন রিভিউ করে দেখেন যে কিভাবে এখানে স্বচ্ছতা এবং দক্ষতা নিয়ে আসা যায়। যে যত বেশি অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, যত বেশি জবাবদিহিতা বাড়বে, তত বেশি স্বচ্ছতা আসবে যে কোনো সেক্টরে, যে কোনো কোম্পানিগুলোর ক্ষেত্রেও আমরা যদি বলি এটা আসবে। আমি ইমরান ভাই আপনার কাছে আসছি যে আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছেন, সিইও। আপনি বলবেন যে অনেকগুলো কোম্পানি আমরা দেখি বাজারে, যে নতুন নতুন কোম্পানি আসছে, ইস্যুগুলো আসছে, তারা অনেক ভালো ভালো ইপিএস দেখাচ্ছে, ন্যাপ দেখাচ্ছে, ভালো ভালো কথা বলে আসছে, জনগণেরকে মোটিভেট করছে, তারা অ্যাট্রাক্ট ফিল করছে, আকর্ষণ করছে বিনিয়োগকারীদেরকে। আসার পর, মার্কেটে আসার পর একদম ডিফারেন্ট সিনারিও। এই জিনিসগুলো কেন হয়? আচ্ছা, মিউচুয়াল ফান্ডের বিষয়ে প্রথমত আমি দর্শকের কোশ্চেন অ্যান্সারটা দিই। উনি যেটা বললেন যে এনএভি দেখাচ্ছে অনেক ভালো, বাট মার্কেটে ট্রেড হচ্ছে অনেক অল্প টাকাতে, এনএভি থেকে ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। এনএভিতে কি আছে সেটা আমরা জানি না, সে যেটা বললেন আর কি। আমি এখানে একটু ক্লারিফাই করে দিই। এসইসি বাই রুল সবগুলো মিউচুয়াল ফান্ডের তাদের এনএভিতে কি কি স্টক আছে, অর্থাৎ তার পোর্টফোলিওতে কি কি স্টক আছে, এটা ডিসক্লোজ করতে হয়। এবং আমাদের ওয়েবসাইটে যদি, বা যে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে যদি বিনিয়োগকারীরা যান, সেখান থেকে সেই ফান্ডগুলোর যে পোর্টফোলিওটা দেখে নিতে পারেন। তো এইটাতে অনেকেই হয়তো বা জানে না বিনিয়োগকারীরা, কিন্তু আমি এটা এখন জানিয়ে দিচ্ছি আর কি এই প্রোগ্রামের মাধ্যমে। আমি আপনার সাথে তার সাথে একটা কোশ্চেন যোগ করি, তাহলে এত কম কেন মিউচুয়াল ফান্ডগুলোর, এত অবমূল্যায়িত কেন এখন পর্যন্ত, মানুষের আস্থাহীনতা কেন মিউচুয়াল ফান্ডের প্রতি? দুইটা বিষয়ের কারণে অবমূল্যায়িত মনে করি। প্রথম বিষয় যেটা মানে আমাদের অ্যাড্রেস করা উচিত, মিজান ভাইও যেটা কিছুটা বললেন, ওটাই আমি আবার একটু বলি। আস্থাহীনতা মিউচুয়াল ফান্ডের জন্য। কেন এই আস্থাহীনতা? 2010 সালের পর মিউচুয়াল ফান্ডগুলো, মেজরিটি মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করেনি কারেকশন হওয়ার পরে। তো অ্যাজ এ ফান্ড ম্যানেজার তাদের উচিত মার্কেটে থেকে বেটার পারফর্ম করা, মার্কেটে কারেকশনটা তাদেরকে, ফোরকাস্টটা তাদের বেটার হওয়া উচিত দেন জেনারেল ইনভেস্টর। বাট মেজর ফান্ডগুলো সেটা করতে পারেনি। এটার পিছনে একটা রেগুলেটরি ড্রব্যাকও ছিল। রেগুলেটরি ড্রব্যাক যেটা ছিল, মিউচুয়াল ফান্ড সেক্টরকে তখন বাই রেগুলেশন 75% অফ দ্য ফান্ড ইনভেস্ট করা লাগতো ক্যাপিটাল মার্কেটে। সো এখন আমার যদি মার্কেট কল হয় যে মার্কেট নিয়ে আমি বিয়ারিশ, মার্কেট এখন সামনে 10% ফল করবে আমি প্রিডিক্ট করছি, সেই সময় আমি কেন 75% আমি মার্কেটে ইনভেস্ট করব? আমি তখন ডেফিনেটলি ফিক্সড ইনকাম সিকিউরিটিসে আমার ইনভেস্টমেন্টটা বেশি থাকবে। এবং আমাদের ফিক্সড ইনকাম কোনো ক্যাপিটাল মার্কেট মানে লিস্টেড সিকিউরিটিস কিন্তু খুবই কম আছে, যেগুলো আছে এটা লিকুইডিটিও নাই। দুই একটা বন্ড আছে, ইসলামী ব্যাংকের একটা বন্ড আছে, তারপর এসিআর একটা বন্ড ছিল। তো এখানে আমি চাইলে 100 কোটি টাকার ফান্ড আমি পজিশন নিতেও পারবো না।
তো মিউচুয়াল ফান্ডগুলো কাইন্ড অফ বাধ্য হয়ে তাদেরকে 75% ইনভেস্ট করতে হয়েছে মার্কেটে, যেটা হয়তোবা কিছু ফান্ড আছে যারা বাধ্য হয়ে করেছে, কিছু ফান্ড আছে না বুঝে করেছে। যেটা না বুঝে করেছে সেটা ফান্ড ম্যানেজারের ব্যর্থতা অবশ্যই, আর কিছু ফান্ড আছে সে বুঝতেছে যে আমার এখন ইনভেস্ট করা উচিত না 75% মার্কেটে, তারপর করতে হয়েছে। আমি একটা কথা আপনার সাথে বলি যে আপনার কথা আমি সত্যি ঠিক ধরে নিচ্ছি, আপনি বেটার জানবেন, তাও যদি হয় তাও তো এখন ওদের ভ্যালুটা মানে ইনক্রিজ করা উচিত, কারণ আপনি টোটাল মার্কেট দেখেন অনেক শেয়ারগুলোই কিন্তু কাঙ্ক্ষিত প্রাইসে চলে এসছে। এটা আমি মানে একটু ওয়ান বাই ওয়ান আসছি, যে প্রথম রিজনটা ছিল তার মার্কেটের থেকে খারাপভাবে পারফর্ম করেছে ওই পিরিয়ডটাতে, এখানে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে, আমরা কিছু মিউচুয়াল ফান্ডে স্ক্যান্ডাল দেখেছি, যে স্ক্যান্ডালগুলো এই সেক্টরটার ইমেজটা অনেকটা নষ্ট করে ফেলেছে। প্রাইভেট ইকুইটি বা প্রাইভেট কোম্পানিতে ইনভেস্ট করা, এবং যে কোম্পানিগুলো বাই রেগুলেশন মিউচুয়াল ফান্ড প্রাইভেট কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থাকে, লাইক আমি একটা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছি, আমি নিজেই আমি একটা পোলট্রি ফার্ম করলাম, পোলট্রি ফার্ম করে আমি সেখানে এই ফান্ড থেকে ইনভেস্ট করলাম, এবং এই ফার্মটা আমি 3 বছর পর বললাম যে আমার এই পোলট্রি ফার্মটা এটা ওয়ার্কআউট করে নাই, সেই ইনভেস্টমেন্টের টাকাটা বাদ। সো আলটিমেটলি এফেক্টেড হচ্ছে আমার বিনিয়োগকারীরা, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা। এরকম কিছু স্ক্যান্ডাল মিউচুয়াল ফান্ড সেক্টরে হয়েছে। আপনার কাছে আবারও আসবো, একজন দর্শক আছে, ওনার ফোনটা নিয়ে নি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, শেয়ার মার্কেটে দুইটা ধরন থাকে, একটা হলো ডিমান্ড এবং সাপ্লাই, এটা স্বাভাবিক, কিন্তু আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে আমাদের ডিমান্ড আছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সাপ্লাই সেক্টর খুবই দুর্বল। যেমন 8-9 মাসে মাত্র 4টা কোম্পানি আসলো, তাও দুর্বল 4টা কোম্পানি, ভালো কোনো কোম্পানি আসে নাই। এখন যদি ডিমান্ড সাইড যদি ভালো না থাকে, সেক্ষেত্রে তো মানে সমস্যা। এখন সাপ্লাই সাইডটাকে স্ট্রং করার জন্য কি কি উদ্যোগ আছে সামনে, একটু যদি বলতেন তাহলে আমরা। জি ধন্যবাদ দর্শক। আমি আরো একজন দর্শক আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন, আমি আপনার প্রশ্নটি শুনতে চাচ্ছি। জি জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপা? জি ভালো। জি আমি চিটাগাং লোহাগাড়া থেকে বলছি। জি জি বলুন। জি আপনাদের মনে করেন এই যে প্রোগ্রামটা করতেছেন, এটা তো ব্যবসার উপর নির্ভরশীল, হ্যাঁ জি ঠিক আছে, কিন্তু এশিয়ার মধ্যে অন্যান্য বিভিন্ন ব্যাংকের মধ্যে যে ব্যাংকের সুদের হার, ওইটার সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে আপনাদের সুদের হার তো কোনো মিল নেই। বিষয়টা যদি আপনারা যদি সচক্ষে না দেখেন। ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি। উনি বলছিলেন যে দুজন দর্শক বললেন যে সুদের হার, এটা তো অনেক দেশে আছে যে সুদের হার অনেক কম, হ্যাঁ না, আমাদের দেশেই বরঞ্চ অনেকদিন অনেক বেশি ছিল, এখন 5% করেছে, কিন্তু আগে যেটা ছিল এটা 2 মাস ছিল। যদি ব্যাংকেই সুদের হার বেশি থাকে তাহলে টাকাগুলো শিল্পায়নে কিভাবে আসবে? প্রথমত যে রিজনটা বললাম, যে প্রাইভেট কিছু কোম্পানিতে ইনভেস্ট করা মিউচুয়াল ফান্ড থেকে, যেরকম একটা স্ক্যান্ডাল আমরা আগে দেখেছি, যেটাতে একটা ইন্ডাস্ট্রির একটা ইমেজটা নষ্ট হয়েছিল, যে ইনভেস্টমেন্টগুলো কোশ্চেনেবল ছিল। দ্বিতীয় যে জিনিসটা ছিল, যে কিছু ফান্ড আমরা দেখেছি বছরের পর বছর RIU রিইনভেস্টমেন্ট ইউনিট ইস্যু করেছে, যেখানে মিউচুয়াল ফান্ডের জন্য RIUটা খুব একটা মিনিংফুল কিছু না, যেখানে ফান্ডটা ট্রেড হচ্ছে NAV থেকে নিচে, বাট RIUটা ইস্যু হচ্ছে NAV প্রাইসে। অর্থাৎ যদি তাকে ক্যাশ দেওয়া হয়, সেই ক্যাশতে সে আরও কম টাকা দিয়ে সেই ইউনিট যদি কিনতে চায় কিনতে পারবে, প্লাস তার একটা ফ্রিডমও থাকবে যে আমি ক্যাশ নিব নাকি আমি RIU নিব। বাট কিছু ফান্ড ছিল তারা মানে তাদের নিজেদের ডিসক্রিপশনে RIU বছরের পর বছর দিয়ে আসছিল, যেটা মার্কেট ভালোভাবে দেখেনি। স্বভাবত একজন ইনভেস্টর চায় সে যখন কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে, সেখান থেকে একটা ক্যাশ ফ্লো আসবে তার প্রতি বছর, যেটা ডিভিডেন্ড। সো সেই ডিভিডেন্ডটা যদি না আসে, RIU আসছে মানে তার কোনো ক্যাশ তার কাছে আসছে না, যা সে ইউনিট পাচ্ছে, এটা কোনো ভালো কিছু না মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য। তো এই বিষয়গুলোর কারণে মিউচুয়াল ফান্ড সেক্টরের প্রতি আস্থাটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। বাট ভালো কথা যেটা, ফান্ডগুলো আপনি যদি দেখেন, এখন থেকে বছরখানেক আগে প্রায় 60% ডিসকাউন্টে ট্রেড হতো NAV থেকে, এখন ট্রেড হচ্ছে 30% ডিসকাউন্টে। আরও যে জিনিসটা লক্ষণীয়, তার মানে উন্নতি হচ্ছে, এবং SECও অনেক স্টেপ নিয়েছে আমি বলবো, যেমন এই ফান্ডগুলো এখন পোর্টফোলিও ডিসক্লোজ করছে, জানতে পারছে যে কোন ফান্ডের কি রকম পোর্টফোলিও, এখানে কোশ্চেনেবল কোনো ইনভেস্টমেন্ট থাকলে জানতে পারছে। এবং আরও যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে, সবগুলা অ্যাসেট ম্যানেজারের মিউচুয়াল ফান্ড এখন একই রকম ডিসকাউন্টে ট্রেড হচ্ছে না। কিছু ফান্ড আছে ট্রেড হচ্ছে 15% ডিসকাউন্টে, কিছু ট্রেড হচ্ছে 40% ডিসকাউন্টে,
লাইক আমাদের ফান্ড আমরা গত বছর 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি, যেটা এখনকার মার্কেট প্রাইস চিন্তা করলে ইল্ড দাঁড়াচ্ছে প্রায় 13%-এর মতোই, 10 টাকার মতো মার্কেট প্রাইস। তো আমাদের ফান্ডটা এখন ট্রেড হচ্ছে মাত্র 20% মতো ডিসকাউন্টে, যেটা একসময় ট্রেড হতো 40-50% ডিসকাউন্টে। জি, মানে অনেক অনেক বিনিয়োগকারী ভাইয়ারা আছেন যারা মনে করেন যে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করি তাহলে লস হওয়ার সম্ভাবনা কম, এটা একটা ফান্ড এরকম। কিন্তু খুবই দুঃখজনকভাবে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেছেন সহজ সরলভাবে তারাও কিন্তু লসের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই পর্যায়ে মিজান ভাই আপনার কাছে আমি আসতে চাচ্ছি। আমাদের একজন বিনিয়োগকারী দর্শক, একজন বিনিয়োগকারী ভাইয়ের প্রশ্ন ছিল যে মার্কেটে এখন ডিমান্ড বাড়ছে কিন্তু ওইভাবে ভালো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি না। উনি হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানির কথাও বলতে চেয়েছেন, আমাদের গভর্নমেন্ট শেয়ারগুলোর কথাও বলতে চেয়েছেন, যেটা আমাদের অনেক দীর্ঘদিনের দাবি ছিল যে ভালো ভালো গভর্নমেন্ট কোম্পানিগুলো আসুক, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসুক। আপনি যদি বলতেন। জি, বিনিয়োগকারী যথার্থ বলেছেন যে সাপ্লাই সাইডেরও ফ্লেক্সিবিলিটির প্রয়োজন আছে। মার্কেট যেহেতু ইমপ্রুভ করছে, টার্নওভার যেহেতু বাড়ছে, আবার যাতে একটা ওভার ভ্যালুয়েশন না হয়, আবার যাতে একটা বাবল সিনারিওতে আমরা না যাই, সেই লক্ষ্যে গভর্নমেন্ট এবং মার্কেট সংশ্লিষ্টদের উচিত মার্কেটে ভালো স্টক, ভালো সিকিউরিটিসকে নিয়ে আসা, আইপিওর মাধ্যমে, আরপিওর মাধ্যমে, অন্য বিভিন্ন উপায়ে। তো সেই জায়গাতে আসলে এটাও সত্য কথা যে মার্কেট রেগুলেটর দে ক্যানট ফোর্স এ কোম্পানি টু বিকাম লিস্টেড। লিস্টিংকে অ্যাট্রাকটিভ করতে হবে। লিস্টিং অ্যাট্রাকটিভ হবে কিভাবে? আমাদের দেশে কিছু অ্যানোমেলিজ আছে, আমরা বলি পলিসি অ্যানোমেলিজ। আপনি যদি ফিসকাল পলিসির দিকে তাকান, সেখানে লিস্টিংকে কিন্তু অত বেশি অ্যাট্রাকটিভ করা হয় নাই। এখনও ব্যাঙ্কগুলোকে 40%, 42.5% রেটে ট্যাক্স করা হয়। ইভেন লিস্টেড কোম্পানিগুলোকে 35% এর ট্যাক্স করা হয়। তো আমি স্পেনটা অনেক কম লিস্টিং এন্ড নন লিস্টিং এর। হ্যাঁ, আমি বলবো যে লিস্টেড হওয়ার অ্যাট্রাকটিভনেস বাড়ানো যেতে পারে। আমরা যদি অ্যাক্রস দি বোর্ড 20% ট্যাক্স করে দেই, ট্যাক্স রেট করে দেই ফর দি লিস্টেড কোম্পানিজ, তাহলে এই আনলিস্টেড যারা আছে তাদের লিস্টেড হওয়ার একটা বড় অ্যাডভান্টেজ বা ক্যাশ ফ্লো অ্যাডভান্টেজ সৃষ্টি হবে, অ্যান্ড দে উইল স্ট্রংলি কনসিডার টু বিকাম লিস্টেড উইথ দ্য স্টক এক্সচেঞ্জ। নাম্বার 1, গভর্নমেন্টের যে স্টকগুলো আছে, সরকার কিন্তু এই সুযোগটাকে ইউটিলাইজ করতে পারে মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য। আমরা জানি অনেকগুলো গভর্নমেন্ট এন্টারপ্রাইজ আছে যেগুলোর শেয়ার অফলোড করা যেতে পারে, এবং তাতে করে একদিকে গভর্নমেন্টের মানে যেমন ক্যাশ ইনফ্লো বাড়বে, এক্সচেকার টাকা ক্যাশ যাবে, ইন দ্য সেম টাইম বিনিয়োগকারীদের কাছে একটা নতুন ইকুইটি ইনস্ট্রুমেন্টের সুযোগ সৃষ্টি হবে, যেগুলো ওয়েল ম্যানেজড হবে, গুড গভর্নড হবে, যেগুলো স্টেবল প্রাইস এবং ডিভিডেন্ড দিবে। আমি মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো যে ইউ আর ভেরি রাইট যে সাধারণত ফিক্সড ইনকাম মানুষ যারা, পেনশনার্স যারা, তারা প্রফেশনাল ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করতে চায় ফর ম্যানেজিং দেয়ার ফান্ড। গত 6 বছরে সেই ভেরি ফান্ডামেন্টাল আস্থাটাকেই আমরা ডিস্টোর্ট করেছি। আমরা এই ফিক্সড ইনকাম মানুষদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারিনি, আমরা বরং তাদের হার্ড আর্ন সেভিংসকে এরোশন করে দিয়েছি। তো এই যে আস্থার হানি হয়েছে, এই আস্থাকে ফিরিয়ে আনতে হলে আমি মিউচুয়াল ফান্ড ম্যানেজারদেরকে আহ্বান করব, তারা যেন ওই আস্থাকে রিবিল করতে আবার সচেষ্ট হয়। এক্স্যাক্টলি, আমরাও আশা করছি যে তারা করবেন, এবং ইমরান ভাই কিন্তু এই আশাবাদী ব্যক্ত করেছে এবং এই কথাগুলোই বলার চেষ্টা করেছে যে হচ্ছে আরও অনেক বেশি ভালো হচ্ছে এখানে। ইমরান ভাই, আপনার কাছে আমি যেই কোয়েশ্চেনটা করেছিলাম আবারও আসি ওইটাতে, যে এই যে বিনিয়োগকারীদের হরহামেশাই একটা কমপ্লেইন থাকে যে একটা কোম্পানি, আপনারা বলেন যে ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করতে, তারা ফান্ডামেন্টাল দেখে করছে, তারা বিভিন্ন প্রসপেক্টাস দেখে করছে, তারা খোঁজ খবর নিয়ে করছে, এবং যা যা দেখাচ্ছে কোম্পানিগুলো যা যা দেখাচ্ছে আসার সময়, আইপিওতে আসার আগে তারা দেখে ইনভেস্ট করছে। তারপরে দেখা গেল কি কোম্পানিটা কয়েকদিন পরে তার সমস্তটা চেঞ্জ করে দিল। আগে খুব ভালো ছিল, আগে খুব ভালো পারফর্ম করছিল, কিন্তু মার্কেটে আসার পরে কিছুদিন পরে দেখা গেল এটার পারফরমেন্স আর আগের মতন হচ্ছে না। আমি একটা ফোন আছে, ফোনটা নিয়ে এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি ইমরান ভাই। জি দর্শক, ফোন করে আপনি প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে আব্দুল সামাদ বলছি। জি বলুন। দীর্ঘদিনের প্রশ্ন বলি একটু, মানে বিনিয়োগ বেশি হলে মার্কেট বাড়ে, কিন্তু বাড়ার পরে হঠাৎ করে শুনে যে কারেকশন হচ্ছে, এই কারেকশনটা কি অটো কারেকশন না কোনো অশুভ শক্তির দ্বারা কারেকশন? এটি একটু দেখিয়ে দিন। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। কোশ্চেন মানে কারেকশন তো হতেই হবে, তাই না? একটা শেয়ার মার্কেট সব সময় বাড়বে তা তো হতে পারে না, একটা সময় হ্যাঁ, তাহলে তো বাবল হয়ে ক্র্যাশ করবে মার্কেটটা, ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। শেয়ার মার্কেটের নর্মাল
নর্মাল নিয়ম হচ্ছে যে একটা সময় বাড়বে তারপরে আবার খানিকটা কারেকশন, এটা কিন্তু খুবই নর্মাল এবং ভাইব্রেন্সি থাকবে। শুধুমাত্র আপ হবে কিংবা শুধুমাত্র ডাউন ট্রেন্ড থাকবে তা না, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এ নিয়েই আমাদের থাকতে হবে। জি ইমরান ভাই আপনার কাছে আসি। জি আইপিও নে যেটা বলছিলেন আর কি, যে আইপিওর আগে দেখা যায় খুব ভালো আর্নিং প্রসপেক্ট, বাট আইপিওতে লিস্টিং হওয়ার পরে 1 বছর পর দেখা যায় যে তাদের যেরকম এক্সপেকটেশন ছিল তার 50% মিট করতে পারছে না। এটা আসলে একটা কমন সিনারিও আমাদের মেজরিটি যে স্ক্রিপ্টগুলো এসেছে লাস্ট বেশ কয়েক বছর ধরে। তো এটার পিছনে আমি যেটা বলবো, এখানে আসলে অনেকগুলা এজেন্সিরই ভূমিকা আছে। প্রথমত একটা কোম্পানি যখন লিস্টেড হচ্ছে, এটা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে লিস্টেড হচ্ছে, সো ডেফিনেটলি একটা কোম্পানি চায় যে লিস্টিং হওয়ার জন্য তার যাতে প্রাইসিংটা সে ভালো পায়, এই কারণে তার আর্নিং যেটা আছে এবং আর্নিং ফোরকাস্ট যেটা করছে এটাকে একটু ইনফ্লেট করে দেখানোর জন্য। তো তাদের এক্সপেকটেশনটাও, যেটা হয়তো বা এক্সপেকটেশনে ভুল হতে পারে, তাদের যে এক্সপেকটেশন সেটা মিট নাও হতে পারে, কিন্তু পাস্ট আর্নিংটাও দেখা যায় অনেক সময় ম্যানিপুলেটিভ আর্নিং রিপোর্ট করা হয়ে থাকে। তো এই জিনিসটা কিন্তু মার্চেন্ট ব্যাংক সে ভালো মতোই জানছে, যে ইস্যু ম্যানেজার তার সাথে দেখা যায় আলাপ আলোচনা করেই তারা ঠিক করছে যে ঠিক আছে আমি আর্নিংটা একটু বেশি দেখাই, কীভাবে বাড়ায় দেখানো যেতে পারে। অডিটর সে জানছে। তো প্রথমত মার্চেন্ট ব্যাংক এবং অডিটর তাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে আনতে হবে, যে পরবর্তীতে যখন এরকম কোনো স্ক্রিপ্ট নিয়ে কোশ্চেন পাওয়া যায় যে তারা যে আর্নিংটা শো করেছিল, হিস্টোরিক আর্নিংটা, যেটা আসলে তারা 30% ইনফ্লেট করে শো করেছে, তো এবং সেটাতে অবশ্যই তখন মার্চেন্ট ব্যাংক এবং অডিটরকে তার দায়ভারটা নিতে হবে। তাদেরকে ভালোভাবে এটা স্পন্সর ডিরেক্টরদেরকে আনবেন না আইনের আওতায়, তারা তো আসলে বাই ডিফল্ট আসবেই, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, তারা তো আসবেই। এরপর মার্চেন্ট ব্যাংক এবং ইস্যু যারা অডিটর তারা তাদেরও একটা দায়িত্ব এখানে দেখা। তারপর নিয়ন্ত্রক সংস্থার তাদেরও এখানে একটা রোল অবশ্যই থাকবে, কারণ তারাই মেনলি হচ্ছে ইনভেস্টিগেশনটা করছেন, এবং পরবর্তীতে আইপিওর টাকাটা নিয়ে তারা যেভাবে ইউটিলাইজ করার কথা সেই ইউটিলাইজেশনটা তারা কীভাবে করছেন এটাও একটা অনগোয়িং প্রসেসে তাদের অলওয়েজ ইনভেস্টিগেট করা দরকার, যেটা করছে এখন ডিএসসি সিএসসি আমরা দেখি যে ইনভেস্টিগেশনটা করছে, এটা নন শেয়ার রিপোর্টও আসে। বাট আমার মনে হয় যে এই ইন্সপেকশনটাই আরও বেশি ভাইব্রেন্ট যত হবে এবং অডিটরকে এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে আরও বেশি যত জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে, আস্তে আস্তে করে এই জিনিসটা আরও আমি যোগ করতে চাই এর সাথে। মানে টিপিক্যালি যে ম্যাল প্র্যাকটিসটা হচ্ছে, একটা কোম্পানি যখন আইপিওতে আসতে যায় ওর প্রোডাক্টিভ ক্যাপাসিটি কিন্তু মানে বাড়ছে না, মানে আইপিওর পরে বাড়ার কথা ছিল, অনেক সময় কিন্তু বাড়ছে না। টাকাটা নিয়ে ব্যাংকে দিয়ে দিয়েছে, লোন পরিশোধ করেছে, এক্সপ্যান্ড না করে। আমি যে পয়েন্টটা মিসিং হয়েছে সেটা একটু আমি যোগ করলে কমপ্লিট ডেসক্রিপশনটা হবে। আমরা দেখি যে আইপিওতে আসার 3 বছর আগে থেকে সে তার পেইড আপ ক্যাপিটাল বাড়াতে শুরু করে, 10 গুণ পর্যন্ত পেইড আপ ক্যাপিটাল বাড়ায়। আপনি দেখেন গত 100টা আইপিওর মধ্যে এই ঘটনা ঘটছে 90% ক্ষেত্রে। তারা পেইড আপ ক্যাপিটাল 10 গুণ বাড়ায় বাই ইস্যুইং স্টক ডিভিডেন্ড। হোয়াট দে ডু, তারা রিটেন আর্নিংসটাকে পেইড আপ ক্যাপিটালে কনভার্ট করে, এতে করে নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং 10 গুণ বৃদ্ধি পায়, কিন্তু ওই কোম্পানির টার্নওভার কিন্তু 1 গুণও বৃদ্ধি পায় না, 2 গুণও হয় নাই। ওই কোম্পানির আপনার অপারেটিং ক্যাপাসিটি কিন্তু 50% ইনক্রিজ করে নাই। এরপরে সে আবার আইপিওতে নতুন শেয়ার ইস্যু করে, একদিকে সে তার রিটেন আর্নিংসকে পেইড আপ ক্যাপিটালে কনভার্ট করে নাম্বার অফ শেয়ার 10 গুণ বাড়িয়েছে, তারপরে আবার সে আরও 50% নতুন শেয়ার ইস্যু করেছে পাবলিকের কাছে। তাহলে এখন কত গুণ হলো? 15 টাইমস হয়ে গেল। মানে ওই যে ওর প্রি চেঞ্জ কন্ডিশন থেকে তার পেইড আপ ক্যাপিটাল 15 টাইমস বৃদ্ধি পেল। এখন দেখুন আইপিওতে আসার পরে তার আর্নিংস, টার্নওভার, অপারেটিং পারফরমেন্স, ক্যাশ ফ্লোজ এইগুলো কিন্তু 15 টাইমস বৃদ্ধি পাবে না, তখন ডাইলিউশন হতে শুরু করে। আমরা দেখি যে আইপিওতে আসার আগে দেয়ার ওয়াজ এ ভেরি রোজি পিকচার, আইপিওতে আসার পরে ডাইলিউশনের কারণে এই কোম্পানির আর্নিংস 1 টাকা 50 পয়সা 70 পয়সায় নেমে আসছে এবং ইট কিপস ডিক্লাইনিং। এতে করে বিনিয়োগকারী মিসলেড হয়। আমি বলবো রেগুলেটরদের এখানে যথেষ্ট দায়িত্ব আছে যে একটা কোম্পানি কি হিস্ট্রি নিয়ে আসছে, এই হিস্ট্রি যদি ফাইন হয় সে ভালো প্রাইস ডিজার্ভ করবে, যদি হিস্ট্রি যদি ম্যানিপুলেটিভ হয়। এখানে রেগুলেটরি বডি তারা আছেন, আমরা যেটা করছি বুক বিল্ডিং এর মাধ্যমে যে জিনিসটা করছি, একটা শেয়ার সেটা আমরা হিসাব করে দেখেছি 20 টাকা হতে পারে, ম্যাক্সিমাম 20 টাকা হতে পারে। ম্যাক্সিমাম ব্রোকাররা যারা করেছেন, পার্টিসিপেট করেছেন বুক বিল্ডিং মেথডে, তারা 15 টাকা করেছেন, কোট করেছেন। হঠাৎ করে দেখা গেল একজন 41 টাকা, এটাকে আপনি কিভাবে নেবেন? আপনি কম্পিটিশনকে আনতে হবে, মানে এই জিনিসটা কি, এইটাকে আপনি ম্যানিপুলেশন বলবেন? ডেফিনেটলি ম্যানিপুলেটিভ। আপনি কম্পিটিশনকে, তাই যদি হয় এটার থেকে আমি সলিউশনটা বলে দিচ্ছি। এটা নিয়ে আমরা এখানে আলাপ করেছি, এই সভায় আলাপ করেছি আগে। ইট ইজ ম্যানিপুলেটিভ। বুক বিল্ডিং ইজ এ সাউন্ড মেথোডোলজি ফর
ডিসকভারিং প্রাইস। কিন্তু এই সাউন্ড মেথোডোলজিকে অ্যাপ্লাই করতে হলে ইনক্লুসিভ বিডিং প্রসেস এস্টাবলিশ করতে হবে। আমি কেন থ্রেশহোল্ড প্রাইস সেট করব বাই অ্যালাউইং 10 or 15 বিডার্স টু কোট ভেরি হাই প্রাইস, বরং আমি কম্পিটিটিভ বিডিংকে যদি পারমিট করি, আমি যদি ইনক্লুসিভ মানে মেথড যদি অ্যাপ্লাই করি, ওয়েটেড অ্যাভারেজ অফ অল দি বিড প্রাইসকে যদি আমি নেই, তাহলে কিন্তু কোনো পার্টিকুলার বিডার সে ম্যানিপুলেট করতে পারবে না। আমি যদি প্রথম 10 জনকে, প্রথম 15 জনকে পারমিট করি, তাহলে তো স্পন্সররা, প্রমোটাররা তারা এই প্রাইসটাকে ম্যানিপুলেট করবে, করার সুযোগ রয়ে যায়, ম্যানিপুলেশনের সুযোগ প্রচুর পরিমাণে। আমি আর মিজান ভাই ইনফ্যাক্ট আগে ইয়াতে আলাপ করেছিলাম এটা নিয়ে, বুকবিলিংটা নিয়ে। আমার যে মেইনলি যে ড্রব্যাক যেটা মনে হয়, এটাতে আমরা ডিএসসি সিএসসি তে অনেক আলোচনা হয়েছে, যে যেটা আপনি বলেন 41 টাকা বিট যদি করে থাকে, যেখানে এটা প্রাইস হয়তো 20 টাকা হওয়া উচিত, সে প্রাইসটা অবশ্যই ম্যানিপুলেশন করে অনেক বাড়ায় নিয়ে আসতে পারে। প্রবলেম যেটা, সম্ভবত 10 জন বিডার যদি সে জোগাড় করতে পারে যে তারা সে 35 প্লাসে বিট করবে, তাহলে কিন্তু 35-এ সেটা সেট প্রাইস হয়ে যাচ্ছে, কাট অফ প্রাইস হয়ে যাচ্ছে, এটা ম্যানিপুলেটিভ প্রাইস হচ্ছে। 10 জন বিডার বা ইনস্টিটিউশনকে যদি এটাকে একটা সিন্ডিকেশনের মধ্যে নিয়ে আসা ডিফিকাল্ট কোনো কাজ না। ওইটার এভারেজ হলে আমি যেটা প্রবলেম মনে করি, উল্টাটা হতে পারে। লাইক আমি একজন বিডার, আমি যদি ওইটার এভারেজ হয়, আমি ডেফিনেটলি চাবো এই কোম্পানির প্রাইসটা আমি যত কমে নিতে পারি আমার জন্য তত ভালো। আমি তখন বিট করবো আবার 11 টাকা। আমার পার্সপেক্টিভ থেকে ভালো, আমার পার্সপেক্টিভ থেকে ভালো, বাট এটাতে যেটা হবে, এই ধরনের কোম্পানি তখন মার্কেটে আসার জন্য আর উৎসাহিত বোধ করবে না, এবং সবাই তখন 11 টাকা করে বিট করবে, কয়েকজন এই ইয়ের ছাড়া, কারণ এখানে তারা গেইনটা আরও বেশি, যদি কমে বিট করে সে শেয়ারটা নিতে পারে। এখন যেটা করা উচিত আমার মনে হয়, এখন সলিউশন যেটা আমার যেটা মনে হয়, যেটা না অলরেডি আলাপ আলোচনা হচ্ছে, অনেকে বলেছে, আগে 10 জন বিডার মিলেই এইটা কাট অফ প্রাইসটা সেট করে ফেলতে পারতো। এই পার্টিসিপেশনটা 10 জন না করে ফেলা হোক 50 জন বা 100 জন, যেটা ভেরি ডিফিকাল্ট টু মানে এরকম একটা ম্যানিপুলেশন করে 100টা ইনস্টিটিউশনকে কালেক্ট করা বা 50টা ইনস্টিটিউশনকে এক জায়গায় নিয়ে আসা। এবং বড় কথা হচ্ছে, যাদেরকে এখানে ম্যানিপুলেশনে পার্টিসিপেট করতে হবে, তাদেরকে কিন্তু এই হাই প্রাইসেই কিনতে হবে, সে বাউন্ড, তাকে 20% ডিপোজিট করেই বিট করতে হচ্ছে। তো সে যখন এই কাজটা করবে 50টা ইনস্টিটিউশন মিলে, এখানে সিন্ডিকেশনটা সেভাবে করা পসিবল না 10 জন হলে যেভাবে করা পসিবল। তো পরবর্তীতে এরকম যখন 2-একটা কেস হবে যেখানে তারা সিন্ডিকেশন করে যদি ইনফ্যাক্ট বাড়িও থাকে, এটাকে সাস্টেইন করে সেই প্রাইসটা ধরে রাখা তাদের জন্য ডিফিকাল্ট হবে। আমি একটু মিজান ভাইয়ের কাছে আবার ফিরে আসছি। মিজান ভাই, আমরা দেখেছি যে কোম্পানিগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখছে এটার মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং নতুন করে আরেকটা চিন্তা ভাবনা হচ্ছে যে নারী ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখা যায় কিনা, আপনি যদি বলতেন। অতি উত্তম প্রস্তাব। আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি, দেশে বিদেশে, ইভেন ডেভেলপ কান্ট্রিতে, যে উইমেন ডিরেক্টর যদি বোর্ডে থাকে এবং তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা যদি নন ফ্যামিলি মেম্বার হয়, তারা কর্পোরেট স্বচ্ছতা আনয়নে ব্যাপক ভূমিকা পালন করে। আসলে আমার দেশের সমস্যা যেটা হয়েছে, আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সংখ্যা যথেষ্ট রিজনেবলি সেট করা হয়েছে, 1/3 অথবা তার থেকে বেশি, এবং এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিন্তু অডিট কমিটিতে ডোমিনেট করার কথা, তারা কিন্তু অডিট কমিটির চেয়ারম্যান হওয়ার কথা, তারা কিন্তু সিলেকশন রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান হওয়ার কথা। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে, এখানে এনফোর্সমেন্টের বড়ই অভাব। আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট নামে যারা আসেন, তারা আসলে বেনিফিশিয়ারি, লং টার্ম বেনিফিশিয়ারি, তাদের সাথে প্রমোটারদের একটা দীর্ঘসূত্র মানে সংযোগ সক্ষতা আছে। এখানে রেগুলেটরদের একটা বড় ভূমিকা আছে, তারা ইন্ডিপেন্ডেন্সকে রিডিফাইন করতে পারে। তারা এই সক্ষতার জায়গাগুলোকে যদি, লুপহোলসগুলোকে যদি ক্লোজ করে দেয়, তাহলে ডিপোজিটরদের, বিনিয়োগকারীদের মানে এক্সটার্নাল বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হবে। এটা কে করবে? এটা লিস্টেড যেখানে হয়, স্টক এক্সচেঞ্জ করতে পারে, এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকও করতে পারে। আমি একটা কোয়েশ্চেন করি এখানে মিজান ভাই, যে একটা কোম্পানিকে আমরা ধরি, কোম্পানির স্পন্সর ডিরেক্টরদেরকে ধরি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে তো কখনোই আমরা আইনের আওতায় আনি না, তাদের থেকে আমরা জবাবদিহিতাও দেন, তারা যেমন বেনিফিটেড হয় না, সেম হইতে তারা কিন্তু মানে দোষী সাব্যস্ত হয় না। তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্টের ডিরেক্টরের কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, তার ইয়াটা কি, দায়বদ্ধতা? আসলে এটা একটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হব, আমি কোম্পানির গভর্নেন্সে তাৎপর্যপূর্ণ, অনেস্ট এবং সিগনিফিক্যান্ট রোল প্লে করতে চাই, কিন্তু আমার যদি রিমুনারেশন হয় 5,000 টাকা, আমার যদি কোনো রিমুনারেশনের ব্যবস্থা না থাকে, তাহলে আমি কেন আমার মূল্যবান সময় ব্যয় করব? আমার কাছে মনে হয় যে আমরা বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস দেখতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে আরও ফেয়ারলি রিমুনারেট করার বিধানের কথা ভাবা যেতে পারে, তাহলে তারা আরও বেশি আন্তরিক হবেন মানে ফর দি গভর্নেন্স অফ দি এন্টারপ্রাইজ, যেখানে তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন।
এবং এসিসি এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নিয়োগে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমরা এই প্র্যাকটিস জাপানে দেখেছি, আমরা এই প্র্যাকটিস ইংল্যান্ডের ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সি কর্তৃক পালিত হয় দেখেছি। এটা এই গুড প্র্যাকটিস যেগুলো আছে, বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে, সেগুলো রিভিউ করে আমাদের এই জায়গাটাতে সংস্কার আনা খুবই জরুরি। আমরা সবসময় আমাদের রেগুলেটরি বডির কথা বলি, আমাদের নিজেদের কথা বলি, কোম্পানির দায়িত্বশীলতার কথা বলি। আপনি বলবেন ইমরান ভাই যে বিনিয়োগকারীর দায়িত্বটা কি? যখন একজন বিনিয়োগকারী কোনো একটা স্টকে বিনিয়োগ করবে, তার কোন কোন জিনিসগুলো খেয়াল করা উচিত? আচ্ছা, অবশ্যই এটা একই প্রশ্ন আমি আপনার কাছেও করব। হ্যাঁ, বিনিয়োগকারীদের প্রথমত তাদেরও দায়িত্বশীলতা আছে। তারা তাদের টাকাটা ইনভেস্ট করছে, তারপরে কিন্তু তারা বলছে আমার সর্বস্ব গেল। কিন্তু আমি মনে করি তাদেরও একটা দায়িত্ব আছে। অবশ্যই আপনি বিনিয়োগকারীদের প্রথমতই মানে সে একটা বিনিয়োগ করছে, এই বিনিয়োগ করাটা এটা একরকম একটা নলেজ বা স্কিল দরকার। এই স্কিলটা তার ডেভেলপ করতে হবে প্রথমতই। একটা ফান্ডামেন্টাল তার অ্যানালাইসিস উপর বেস করে হতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস উপর বেস করে হতে পারে। যেটাই তার অ্যানালাইসিস হোক না কেন, তার একটা ডিসিপ্লিন থাকতে হবে, তার একটা নলেজ থাকতে হবে। কেউ যদি এখানে জাস্ট ক্যাসিনো মনে করে শেয়ার মার্কেটে আসে, তাহলে তার রিটার্নটাও ক্যাসিনো মতোই হবে। কোনো বছর হয়তো সে খুব ভালো একটা রিটার্ন নেবে, এবং কোনো বছর সে যে রিটার্নটা নিয়েছে তার পুরোটাই ওয়াইপড আউট হয়ে যাবে বা লসে চলে যাবে। তো এটার জন্য তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য অনেক বই আছে। এখন ইন্টারনেটের যুগে দেখা যায় সব কিছুই ইন্টারনেটে অ্যাভেলেবল, তার জানার অনেক মাধ্যমই আছে। সেই সাথে এসিসি ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামও শুরু করেছে, যেখানেও বিনিয়োগের যে বেসিক যে বিষয়গুলো সেখানে বিনিয়োগকারীদেরকে জানানোর একটা চেষ্টা করা হচ্ছে। তো এখানে যদি কেউ চেষ্টা করে, সে অবশ্যই জানতে পারবে যে কী কী জিনিস আমার দেখতে হবে বিনিয়োগ করার জন্য, এবং সেটাতে তার নিজেকেই তার এইভাবে লার্নেট করে গড়ে তোলাটা তার দায়িত্ব আসলে বিনিয়োগ করার আগে। ডেফিনেটলি ফিনান্সিয়াল, আমি বলি একটু যে ফিনান্সিয়াল লিটারেসি যে প্রোগ্রামটা আছে আমাদের সবসময় যখন কোনো ডিবাকল হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। যারা বড় ইনভেস্ট করে তারা কিন্তু অনেক বুঝে শুনেই করে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং তাদের ক্ষতিগ্রস্ততা আমরা চোখে দেখতে পাই না, কষ্ট লাগে। মিজান ভাই, আপনি বলেন তাদের কি দায়িত্ব ইনভেস্ট করার আগে? আমি বলবো বিনিয়োগকারীদের তাদের হার্ড অ্যান্ড সেভিংস যখন তারা বিনিয়োগ করতে আসবে স্টক মার্কেটে, তাদের মার্কেটের যে স্টকের কথা তারা ভাবছেন সেই স্টকের ফান্ডামেন্টালসের কথা তাদের ভাবতেই হবে। তবে বিনিয়োগকারীর পক্ষে অনেক সময় একটা কোম্পানির ফিউচার পারফরমেন্স কী হবে এবং তার গভর্নেন্স কী, এইসব ডিটেলস তথ্য জানা সম্ভব হয় না। বিদেশে এই ধরনের ইনফরমেশন সার্ভিস দেওয়ার জন্য ফিনান্সিয়াল অ্যানালিস্ট সার্ভিসের প্রচলন আছে। বাংলাদেশেও 2012 সালে একটা অ্যাক্ট হয়েছে, একটা আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন ওনারা একটা প্রবিধি জারি করেছেন, কিন্তু আমি বুঝি না কেন এখনও এই ফিনান্সিয়াল অ্যানালিস্ট সার্ভিসগুলো মানে ইনস্টিটিউশনালাইজ করা যাচ্ছে না। তাহলে বিনিয়োগকারীরা তারা ওই ধরনের কোম্পানি থেকে, ফার্মগুলো থেকে স্পেশালাইজড এক্সপার্টাইজ পারচেজ করতে পারতো টু আইডেন্টিফাই হুইচ স্টক তারা কিনবে এবং কোনগুলো তারা বিক্রি করবে। মানে দে নিড টু আইডেন্টিফাই আন্ডার প্রাইসড স্টক, দে নিড টু ডিসাইড যে কোনগুলো ওভার প্রাইসড হয়ে গেছে, সেল করে বের হয়ে যেতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় বিনিয়োগকারীদের পক্ষে মানে তাদের একার পক্ষে বোঝা অসম্ভব। আমি মনে করি এই ধরনের স্পেশালাইজড সার্ভিস নিয়ে নতুন ফিনান্সিয়াল অ্যানালিস্ট সার্ভিসের প্রবর্তন বাংলাদেশে খুব জরুরি। এক্স্যাক্টলি, তাহলে কিন্তু এই বিনিয়োগকারীরা এতটা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতো না। যেটা হতো যে কেউ যদি বুঝে শুনে হয় যে আমি বুঝলাম তারপরে হয়তো হয়ে গেল, তাহলে কষ্টটা কম হয়। কিন্তু যখন মানুষ না বুঝে শুনে ক্ষতির সম্মুখীন হয়, তখন কিন্তু তার নিজেকে সান্ত্বনা দেওয়ারও কিছু থাকে না। এই একটা ব্যাপার। আমি আপনার কাছে আবার ফিরে আসছি ইমরান ভাই, আপনি আমাকে বলেন যে এনআরবি যারা আছেন নন রেসিডেন্সিয়াল বাঙালি, তারা কিন্তু ওইভাবে শেয়ার মার্কেটে এখনো ইনভেস্ট আছে তাদের, কিন্তু ওই পরিমাণে নাই। এই ইনভেস্টমেন্টটা যদি আমরা বাড়াতে চাই, কি করা উচিত? এখান থেকে আসলে গভর্নমেন্ট থেকে একটা রোল প্লে, মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদেরকে একটা রোল প্লে করতে হবে। সেই সাথে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস যারা আছে, প্লাস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও, আমাদের সবাইকেও একটা ইনিশিয়েটিভ নিতে হবে প্রমোট করার জন্য। প্রথমত মিজান ভাই যেটা বললেন যে তাদেরকে বিনিয়োগকারীদেরকে কিভাবে বিনিয়োগ করা উচিত, সেই সাথে আমি আরেকটা জিনিস যদি অ্যাড করি, এই এনআরবির সাথেও এটা রিলেভেন্ট, আমি এই জন্য বলছি। আমাদের বাইরের দেশে যেটা হয়, যদি আমরা দেখি রিটেল ইনভেস্টর যারা আছে, যাদেরকে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী বলছি, তারা বিনিয়োগ কিন্তু নিজে নিজে দেখা যায় খুব কমই করে। হয় কোনো মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করে, যেখানে ফান্ড ম্যানেজার ফান্ডটা ম্যানেজ করছে, না হলে কোনো মার্চেন্ট ব্যাংকে তারা ডিসক্রিপশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্টে টাকাটা দিচ্ছে, একটা মার্চেন্ট ব্যাংক তার ফান্ডটা ম্যানেজ করছে। অনেক সময় হয় বিনিয়োগকারী তার স্কিল আছে, নলেজ আছে, সবই আছে, কিন্তু তার সে সময়টা নাই মার্কেটকে ফলো করার জন্য যে টাইমটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে তার একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের সার্ভিসটা নেওয়া দরকার।
একইভাবে এনআরবি যারা, তারাও বাংলাদেশে যখন ইনভেস্ট করবে তাদের সাথে প্রথমত টাইমিংয়ের আমাদের ম্যাচ করবে না। আমাদের যখন মার্কেট ওপেন তাদের হয়তো রাতে বেলায়, তাদের ওইভাবে কমফোর্টটা তারা পাবে না এখানে ট্রেড করার মতো বা ইনভেস্ট করার মতো। তো এখানে যদি তাদের জন্য ভালো ফান্ড ম্যানেজাররা আগিয়ে আসে, প্রমোট করে, লাইক মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের থ্রুতে তারা ইনভেস্ট করে, এখানে আমার মনে হয় ভালো একটা মার্কেট আছে। বাট এই ইনিশিয়েটিভটা আসলে আমাদেরকেই নিতে হবে, তাদেরকে প্রমোট করা, যেরকম একটা সার্ভিস আমরা দিচ্ছি এটা অ্যাভেলেবল আছে এবং আমাদের ট্র্যাক রেকর্ড হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে এত % আমরা রিটার্ন জেনারেট করে আসছি। তো আমার মিজান ভাইয়ের কাছে একটু আসি আবার। আপনি বলেন যে বর্তমান যে বাজার, এখানে ইনভেস্টমেন্টের জন্য আপনি কতখানি মানে কিভাবে মূল্যায়ন করবেন, কিংবা সার্বিক দিক দিয়ে আপনি বর্তমান যে আমাদের ক্যাপিটাল মার্কেট আছে এখানে বিনিয়োগ যোগ্যতা আছে, তবে স্টককে আইডেন্টিফাই করতে হবে। মানে অনেক সময় ভালো কোম্পানির স্টক কিন্তু ওভার প্রাইসড হতে পারে, আবার অনেক আন্ডার প্রাইস স্টকও কিন্তু ওভার প্রাইস হতে পারে। কারণ যদি কোম্পানির ইনসলভেন্ট হয় তাহলে যে প্রাইস আছে ওইটাই কিন্তু মানে আসলে আনডিউ প্রাইস অথবা ইটস ব্যাড প্রাইস। তো আমি বলবো বিনিয়োগকারীকে এই কোম্পানির স্টকের আসলে ফেয়ার ভ্যালুটা কত, ফান্ডামেন্টাল ভ্যালুটা কত, এটা যাচাই করা। সাধারণত দেখি প্রায়ই বিনিয়োগকারীদের মধ্যে একটা মানে ইরাশনাল এক্সুবারেন্স কাজ করে। যখন মার্কেট বাড়ে দেন দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন এভরিথিং, এই ধরনের টেম্পটেশনটাকে যেন ওরা নিয়ন্ত্রণ করেন। আর এনআরবিদেরকে অ্যাট্রাক্ট করতে হলে আমাদের কর্পোরেট গভর্নেন্সকে ইমপ্রুভ করতে হবে। এনআরবিকে অ্যাট্রাক্ট করতে হলে আমাদের বাংলাদেশের রেগুলেটরদের ক্যাপাসিটি এনহান্সমেন্ট করতে হবে, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা কি, আমরা তাদেরকে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি নাই। ইভেন আমি ফুল টাইম দিয়েও আমার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারি না, সেখানে একজন প্রবাসী বাংলাদেশি কীভাবে বিনিয়োগ করতে আসবে? আমরা যদি মার্কেটের গভর্নেন্সকে সিগনিফিকেন্ট ইমপ্রুভ করতে পারি তাহলে এই মার্কেটের লিকুইডিটি 1000 টাকা টার্নওভার 1000 কোটি কেন হোক, এটা যদি 3000 কোটিও হয় আমি অবাক হব না। 4000 কোটিও যদি হয় কোনো বিষয় না এই মার্কেটে। কিন্তু কর্পোরেট মানে গভর্নেন্স এবং কমপ্লায়েন্স এগুলো কিন্তু স্বচ্ছ হচ্ছে, ট্রান্সপারেন্সি কিন্তু মার্কেটে ধীরে ধীরে বাড়ছে। এখানে অনেক দূর যাওয়ার আছে। আপনি আমার ব্যাংকগুলোর দিকে তাকান, আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর দিকে তাকান, সেখানে এখনও কিন্তু মানে ফ্যামিলি মেম্বারদের সাংঘাতিক দৌরত্ব আছে, ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। আমরা যদি ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণ না করতে পারি, আমরা যদি লোন ইন্টারমিডিয়েশনে ইনএফিসিয়েন্সি কন্ট্রোল না করতে পারি, তাহলে আর্থিক প্রতিষ্ঠানের ভায়াবিলিটি এটা আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের এই গভর্নেন্স চেঞ্জ খুব জরুরি। আমি এই ক্ষেত্রে ইমরান ভাই, আপনি 1 মিনিটে বলবেন যে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন। প্রথমত এখন মার্কেটের আমরা কন্ডিশন অনেক ভালো দেখছি। মার্কেট আমার ধারণা এই ভালো যে অবস্থাটা আছে এটা কন্টিনিউশন হবে, আরও এখান থেকে অনেক স্কোপ আছে মার্কেট ভালো করার। তো যে জিনিসটাতে খেয়াল রাখতে হবে, বিনিয়োগ যখন করছে আমরা জানি একটু বাছ বিচার করে করি, একটা মৌলভিত্তিক কোম্পানিতে করি, এবং রিস্কের মেজারমেন্টের যে ব্যাকআপ প্ল্যানটা এটা যেন অলওয়েজ তাদের মাথায় থাকে। তো এমনভাবে তার ইনভেস্টমেন্ট করা উচিত যেন তার এমন কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত না। ধন্যবাদ ইমরান ভাই, আমাদের হাতে একদম সময় নেই। ধন্যবাদ মিজান ভাই। দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় শেষ। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে, আপনারা দেখতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আমরা আবারও আসবো একটি সুন্দর বাজারের প্রত্যাশায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।